প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের সমকালীন রাজনীতিতে ঘটে যাওয়া কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো অধ্যাপক ইউনূসের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর যে ফোন আলাপ হয়েছে সেটা নিয়ে। তো পত্রিকা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে যা বোঝা গেল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে 15 মিনিট ধরে কথাবার্তা বলেছেন। তার কথাবার্তায় যে বিষয়গুলি উঠে এসছে তার মধ্যে গণতন্ত্র, মানবাধিকার, যেগুলি আমেরিকার চিরাচরিত কথাবার্তা সেগুলি ছিল, এবং সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন ব্যবস্থার কথা ইত্যাদি এসছে। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে নির্বাচন করবেন, এবং মার্কো রুবিও যেটা বলেছেন সেটা হলো খুবই ইন্টারেস্টিং। তিনি বাংলাদেশকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে জোর দিয়েছেন, যে বাংলাদেশ যাতে ভারতের সাথে মিলেমিশে কাজ করে। বিশেষ করে চীনের সাথে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে মাখামাখি, সেটা আমেরিকা তত ভালোভাবে দেখছে না। বিশেষ করে আমেরিকা বাংলাদেশে চীনের যে বিনিয়োগ এবং যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেসব বিষয়ে কিছুটা চিন্তিত। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দল জামাত চীন সফর করেছে, তারপরে প্রধান দল বিএনপি তারা এ যাবৎ গত 10 মাসে 3বার চীন সফরে গিয়েছে। তো এই বিষয়গুলো আমেরিকার স্বার্থের জন্য অনুকূল নয়। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যেসব স্বার্থ এবং লক্ষ্য, সেটার সাথে চীনের সাথে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলির এই মাখামাখি তারা ভালোভাবে নিচ্ছে না। তো একই ধরনের নির্দেশ মার্কো রুবিও ভারতকে দিয়েছেন বলেও জানা যায়। ফলে ভারতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সাথে যোগাযোগ বাড়ানোর ব্যাপার দেখা যাবে সামনের দিকে। আরেকটা ব্যাপার শোনা গেছে মার্কো রুবিওর আলাপ থেকে, সেটা হলো যে বাংলাদেশ যে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানকে সমর্থন করেনি, সে কারণে মার্কো রুবিও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। কারণ আমরা জানি যে ইরান ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো এবং মুসলিম দেশগুলো এককাট্টা হয়ে ইরানের পক্ষে দাঁড়িয়ে একটা বিবৃতি দিয়েছিল, বাংলাদেশ তাতে ছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথকভাবে একটা বিবৃতি দেওয়া হয় যেখানে সকল পক্ষকে আলোচনা মাধ্যমে সমাধানের কথা বলা হয়। এর মানে হলো ইসরায়েলকেও একটা পার্টি হিসেবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়, এবং যেটা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটা এক ধরনের পরিবর্তন, এবং যেটা আমেরিকা পছন্দ করেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যে মানুষের সমর্থন যদিও ইরানের দিকে ছিল, সরকারিভাবে বাংলাদেশ সরকার নিউট্রাল থেকেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এরকম একটা দায়সারা গোছের বিবৃতি দিয়ে মানে নিজেদের দায়িত্ব পালন করেছে। তো মার্কো রুবিও এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও কথা বলেন। সেখানে তিনি শাহবাজ শরীফকে ইরান এবং ইসরায়েল যুদ্ধে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান একই রকম ভাবে। তো তাদের সেখানকার আলোচনা ছিল মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আর বাংলাদেশের সাথে মার্কো রুবিওর যে আলোচনা সেটা হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বাড়ানোর জন্য। ইন্দো প্যাসিফিক হলো ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর অঞ্চলের এই যে জায়গাটা, এই অঞ্চলে বিশেষ করে চীনের সাথে জড়িত। আমেরিকার দীর্ঘদিনের যে একটা পররাষ্ট্রনীতি, চীনের সাথে চীনকে ঘিরে ধরার একটা নীতি, এবং আমরা জানি যে মিয়ানমারে যে খ্রিস্টান রাজ্য করার একটা পরিকল্পনা, এবং সেটার অংশ হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের এবং আরাকান যে একটা সমস্যা, এসব কিছু মিলিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে আগের অন্যান্য সময়ের তুলনায় রোহিঙ্গা সমস্যার সমাধানের দিকে বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে, এবং বাংলাদেশ হয়তো এখনো করিডোর দেওয়ার ব্যাপারটা পুরোপুরি বাদ দিচ্ছে না বা সেরকম কিছু বলেনি, এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এরকম বলা হয়। তো
দেখা যাক কি হয় বাংলাদেশের সাথে। দেখা আমেরিকার এবং চীনের যে এই যে দ্বৈরথ, সেই দ্বৈরথের মাঝখানে বাংলাদেশ পড়ে গেছে। সেখানে বাংলাদেশের সাথে, বাংলাদেশ আসলে তো মেইন না, ওই অঞ্চলে মূলত ভারতের যে একটা আঞ্চলিক শক্তি হবার যে একটা ইচ্ছা এবং ভারতের যে প্রভাব প্রতিপত্তি, সেটার উপরে একটা হামলা এটা। তো ভারত এখানে মেইনলি প্রধান একটা শক্তি। তারা হয়তো এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে এবং বাংলাদেশের সাথে কিভাবে কি হয় সেটা ভারতের ব্যাপারে আসলে ভারতকেই মেইনলি ডিটারমাইন করতে হবে। এছাড়া বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতা নেত্রী এবং শেখ হাসিনা ভারতে আছেন, সেসব ব্যাপারে হয়তো রুবিও কিছুই বলেননি। কিন্তু তিনি বাংলাদেশের যে আপকামিং যে ইলেকশন নির্বাচন, তাতে দেখা গেল যে একটা সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, সেটা আশা করছেন, যেটা আসলে আমেরিকার মেইন একটা এজেন্ডা, যে বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা। সেই দিক থেকে হয়তো বিভিন্নভাবে আলোচনা উঠবে, আসবে। এটা তাদের আসলে এক ধরনের বুকিশ কথাবার্তা, যেখানে যাক তারা সেখানে গণতন্ত্রের কথা বলবে। তো মেইন পয়েন্ট হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দূরত্ব কমাতে হবে, বিশেষ করে চীনের আগ্রাসন ঠেকানোর জন্য। এবং বাংলাদেশের চীনের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো চীনের দিকে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। এটা আমেরিকা হয়তো ভালোভাবে দেখছে না এবং ইউনূস সরকারকে এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য মার্কো রুবিও বলেছেন। এবার আমরা দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা খুবই একটা খারাপ কাজ হয়েছে বলে আমার মনে হয়, যে আমাদের বাংলাদেশে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে বর্তমান ইন্তেরিম সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন। তিনি অনেকগুলি বিতর্কের জন্ম দিয়েছেন ইতিমধ্যে। দেখা গেল যে তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মাধ্যমে তার বাবাকে লাইসেন্স করে দিয়েছেন। তিনি যেহেতু ক্ষমতায় আছেন, সেক্ষেত্রে তার পরিবারের কেউ বা তার সাথে সম্পর্কিত কেউ কোনো ধরনের সরকারি সুবিধা নিতে পারবে না। এটা খুবই কি বলা যায় এটাকে, বোধগম্য একটা ব্যাপার, কিন্তু সেটা হয়েছে। তারপরে দেখা গেল তার এপিএস দুর্নীতিতে লিপ্ত ছিল। এরপরে দেখা গেল যে মেয়র ইশরাক, যে ঢাকা শহরের মেয়র, তাকে দেখা গেল যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি আদালতের নির্দেশ সত্ত্বেও। এবং তার যে সর্বশেষ কীর্তি, সেটা হলো যে বিমানবন্দরে রাইফেলের একটা ম্যাগাজিন, যেখানে রাইফেলের গুলি থাকে, এমুনিশন থাকে, সেই গুলি নিয়ে তিনি বিদেশ সফরে যাচ্ছিলেন, ওআইসির মিটিং এ যাচ্ছিলেন। তো এটা বিমানবন্দরের প্রথম চেক পয়েন্ট পার হয়ে গিয়েছেন, দ্বিতীয় চেক পয়েন্টে এসে দেখা গেল যে সেটা ধরা পড়লো। এবং ধরা পড়ার পরে দেখা গেল যে নিউজ এসেছিল পত্রিকায়, ঢাকা পোস্ট নামে একটা চ্যানেলে, অনলাইন পোর্টালে। তো সেটা সরিয়ে নেওয়া হয় এবং আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে যখন একটা কথা বলেন। পরবর্তীতে দেখা গেল যে এটা ভিডিও প্রকাশিত হয়। ভিডিও প্রকাশিত হলে তারা এটা নিয়ে পাল্টা কাদা ছড়াছড়ি শুরু হয় এবং এটা অস্বীকার করার সরকারের পক্ষ থেকে আর কোনো উপায় থাকে না। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি এসে এটাকে একটা সামান্য ভুল, এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এর মানে জিনিসটাকে হালকা করার চেষ্টা করেন। কিন্তু ঘটনাটা আসলে সিরিয়াস, কারণ বিমানবন্দরের ভেতরে এভাবে বন্দুক বা অস্ত্র যদি প্রবেশ করে যেতে পারে, তাহলে সেটা বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। বিশেষ করে আগেও এরকম হয়েছে যে বাংলাদেশের বিমানবন্দর নিরাপদ কিনা সেটা নিয়ে আন্তর্জাতিক যেসব সংস্থা, তারা বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল, পরে আবার সেগুলি উঠিয়ে নিয়েছে। তো এখন আবার এই যে আসিফ কাণ্ডের কারণে সেগুলি আবার হয়তো দেখা হলো বিধিনিষেধ আরোপ হতে পারে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যে একজন উপদেষ্টা সরকারের, তা সে কেন এরকম বন্দুকের ম্যাগাজিন নিয়ে বিদেশ ভ্রমণে যাবে? এবং এটা সন্দেহের উদ্রেক করে। দেখা গেল যে বন্দুকের ম্যাগাজিন এক জায়গায়, আরেক পার্টস আরেক জায়গায়, আরেক পার্টস আরেক জায়গায়, এইভাবে তারা দেখা গেল যে আগ্নেয়াস্ত্র নিয়ে বিমান ভ্রমণ করতেছিল। তো বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং বাংলাদেশের যে এক ধরনের আন্তর্জাতিক ভাবমূর্তি বা চিত্র, সেটার জন্য এটা খুবই খারাপ একটা ব্যাপার হয়েছে। বিশেষ করে আবার আরেকটা হলো যে এই যে এসব ছাত্র নেতা, তারা
কেন এইভাবে অস্ত্র ক্যারি করবে? সে আসিফ মাহমুদের তো অস্ত্র ক্যারি করার কোনো যোগ্যতা নেই। বিশেষ করে বাংলাদেশে 30 বছরের নিচে কাউকে অস্ত্র দেওয়া হয় না। অস্ত্রের লাইসেন্স সে কিভাবে পেয়েছে, এগুলি নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও যখন এখন চাওয়া হয়েছে যে আসিফ মাহমুদের লাইসেন্সের ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে, জানা গেছে যে তার আসলে 2টা লাইসেন্স আছে, একটা নয়। তো দেখা যাক প্রধান উপদেষ্টা এই ব্যাপারে কি করেন। ইউনূস সাহেব এখন পর্যন্ত আসিফ মাহমুদকে যতগুলি অভিযোগ উঠছে সবগুলিতে তাকে সমর্থন করে গিয়েছেন, কারণ তারাই তাকে চাকরি দিয়েছে এরকম কথা তিনি বলে থাকেন যে আমার চাকরিদাতা। তিনি তো জনগণের প্রতিনিধি নন, জনগণ তাকে বসায়নি। তো সেদিক থেকে ঠিকই আছে, কিন্তু আরেক দিক থেকে আসলে তো তারা চাকরিদাতা নয়, কারণ তিনি সংবিধানকে মেনে শপথ নিয়ে ক্ষমতা নিয়েছেন। তিনি জনগণেরই প্রতিনিধিত্ব বা জনগণের দায়িত্বে আছেন, কারণ প্রধান উপদেষ্টা একটা প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন একটা পদ, অন্তর্বর্তী। যদিও এর সাংবিধানিক ভিত্তি নেই, অনেক কিছু আছে, কিন্তু মেইনলি উনি যে পদটা হোল্ড করতেছেন এবং সেই পদের মাধ্যমে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সারা দেশের জনগণকে এফেক্ট করতেছে। তো তিনি এখন পর্যন্ত দেখা গেল যে আসিফ মাহমুদকে সেভ করে গিয়েছেন। এবারের ঘটনায় দেখা যাক উনি কি সিদ্ধান্ত নেন। তো আরেকটা বিষয়ে সম্পূরকভাবে আলোচনা করতে চাই, সেটা হলো যে মালয়েশিয়াতে বাংলাদেশের 36 জন অভিবাসী বা বলবো, যেহেতু তারা বিদেশে আছেন, আটক হয়েছেন এবং মালয়েশিয়ান সরকারের ভাষ্যমতে তারা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সদস্য। মালয়েশিয়াতে বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ এবং বিভিন্ন রকমের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতেছেন বলে মনে করেন, এবং তারা এও বলেছেন যে এই গোষ্ঠী বাংলাদেশে বৈধ সরকারকে, লেজিটিমেট গভর্নমেন্টকে ক্ষমতা থেকে সরিয়েছে। সো তাদের ব্যাপারেও নিউজ এসছে। এটা বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য একটা খারাপ খবর। বিশেষ করে যদি বাহিরের দেশগুলি এই ব্যাপারে অভিযোগ তোলে যে বাংলাদেশে এরকম জঙ্গি সংগঠনের লোকজন বিদেশে গিয়ে তাদের মাটিতে নাশকতা করার চেষ্টা করতেছে বা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, তাহলে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ব্যাপারে একটা বড় ধরনের বাধা তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে বছরে $30 বিলিয়ন আয় করে, প্রতি মাসে $2.5 বিলিয়ন আয় করে, এবং এই প্রবাসীদের আয়ের উপরেই বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের অনেক ব্যয় নির্বাহ হয়। মূলত বলতে গেলে যে বৈদেশিক মুদ্রার যে যোগান বা চাহিদা, সেটার একটা বড় অংশ এই রেমিটেন্স থেকে আসে, যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। সেই রেমিটেন্সের উপরেও একটা বড় ধরনের আঘাত আসতে পারে যদি এ ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড থামানো না হয়। এবং বর্তমানে উপদেষ্টা যদি দেখা গেল যে AK-47 এর ম্যাগাজিন ক্যারি করেন বিদেশ ভ্রমণের সময়, এবং ওআইসির মতো একটা আন্তর্জাতিক সম্মেলনে যাওয়ার সময় এরকম কাজ করে থাকেন, তাহলে ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি তেমন উজ্জ্বল হবে বলে মনে হয় না। এবং প্রধান উপদেষ্টা ইউনূস সরকারও দেখা গেল যে এর দায় থেকে মুক্ত হতে পারবেন না। থ্যাংক ইউ।